নমস্কার, আমি প্রবীর। গত পর্বেই আমরা তুলে ধরেছি বরপুরা হাই স্কুলের থার্ড সামাটিভ টেস্ট 2024 ক্লাস 7-এর গণিত প্রশ্নপত্রটির সমাধান। আমরা মূলত গত পর্বে দুটি পেজ থেকে সমাধান করে দিয়েছিলাম, অর্থাৎ 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের। আজকের পর্বে আমরা 4-এর দাগের অঙ্কের পাশাপাশি 3-এর দাগের একটি অঙ্ক রয়েছে আমাদের তৃতীয় পৃষ্ঠাতে, সেই অঙ্কটি দিয়ে আমাদের আজকের পর্ব তথা এই বরপুরা হাই স্কুলের যে প্রশ্নপত্র তার সম্পূর্ণ সমাধান শেষ করব। এই পর্বেই তোমরা দেখতে পাবে বীজগণিতের যে সমস্ত সমস্যার বা প্রশ্নগুলো রয়েছে তার সমাধান, তার সঙ্গে সঙ্গে দ্বিস্তম্ভের চিত্র রয়েছে, জ্যামিতির প্রশ্ন 3টি। এই প্রশ্নগুলির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে আমি আমার সচেতন যে সমস্ত শিক্ষার্থী এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকের পর্বের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটা তোমরা এখানে দেখতে পাবে। সেই প্রশ্নপত্রের সমাধান আমরা করতে চলেছি, যার মধ্যে 3-এর দাগের এফের অঙ্কটির সমাধান আমরা এখন তুলে ধরব। 3-এর দাগের এফেতে কি বলেছিল দেখো, বলেছে তুমি সকাল 6টায় ট্যাক্সি করে বাড়ি থেকে বেরিয়ে কোথাও গিয়ে ওখানে 1 ঘন্টা 30 মিনিট বিশ্রাম নিয়ে সন্ধ্যা 6টায় বাড়িতে ফিরলে। ট্যাক্সির গতিবেগ ঘন্টায় 48 কিমি হলে বাড়ি থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত, এটা বার করতে হবে। তো দেখো, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হবে সমান সমান কত ঘন্টা? না 12 ঘন্টা। সহজ হিসাব, এটা হলো 12 ঘন্টা। এবার ওই যাতায়াতের মধ্যেই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট বিশ্রামে গেছে, তাহলে বাকি সময়টা কি না ট্যাক্সিটা চলেছে। তাহলে ট্যাক্সি চলেছে সমান সমান এই 12 ঘন্টা বিয়োগ 1 ঘন্টা 30 মিনিট সমান সমান হবে 10 ঘন্টা 30 মিনিট। 10 ঘন্টা 30 মিনিট। এবার এই সময়টাকে আমরা যদি সম্পূর্ণটাকে মিনিট করে নিই তাহলে হবে কত? তাহলে হবে আমাদের 10 গুণ 60 যোগ 30 মিনিট সমান হলো 600 যোগ 30 মানে 630 মিনিট। 630 মিনিট, অর্থাৎ 630 মিনিট ট্যাক্সিটা চলেছে। এখন বলা আছে কি ট্যাক্সির গতিবেগ ঘন্টায় হলো 48 কিমি, মানে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে যায় 48 কিমি। তাহলে এই 630 মিনিটে কত দূরত্ব যায়? তাহলেই আমরা পেয়ে যাব বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব। এখন আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে গিয়েছে এবং ফিরে এসেছে, অর্থাৎ একই জায়গাকে দুবার আসা যাওয়াতে দুবার গুনতে হচ্ছে আমাদের। তাহলে এটাকে আমরা এই সময়টাকেও আমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারি। প্রথমে এই সময়টাকে 2 দিয়ে ভাগ করে নিলে তাহলে যেতে সময় লাগবে না বা আসতে, যেতে বা আসতে। এখানে বলেছে বাড়ি থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব চেয়েছে, তাহলে এখানে লিখব বাড়ি থেকে যেতে সময় লেগেছে। বাড়ি থেকে গন্তব্যস্থলে যেতে সময় লাগে সমান সমান 630 ভাজিত 2 সমান সমান 2 3 6 2 1 2, তার মানে 315 মিনিট। 315 মিনিট, এটা তার মানে যেতে সময় লেগেছে 315 মিনিট আর আসতে 315 মিনিট, মোট 630 মিনিট। এবার আমরা তাহলে বার করবো কি না, এখন লিখব যে 60 মিনিটে যায় সমান সমান 48 কিমি। 1 মিনিটে যায়, কম যাবে, তাহলে 48-এর 60 কিমি। আর 315 মিনিটে যায় সমান 48 গুণ
315/60। এবার এদের কাটাকুটি করব। 12 5 60, 12 4 48, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 3 15 সমান সমান 4 3 12, 4 6 24 আর 1 25, অর্থাৎ 252 কিমি। 252 কিমি গিয়েছে। তাহলে উত্তরটা হবে কি না, বাড়ি থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে লিখব অতএব বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব সমান সমান 252 কিমি। এই হলো আমাদের এই দ্বিতীয় পর্বের প্রথম অঙ্ক, যেটি পাটিগণিত থেকে আমাদের বাকি ছিল গত পর্বের এই তৃতীয় পৃষ্ঠার প্রথম অঙ্ক এটি। তো এরকমই গুরুত্বপূর্ণ এই বাকি প্রশ্নগুলিও, আর এই বাকি প্রশ্নগুলির সমাধান তোমাদের সম্পূর্ণরূপে দেখতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ সরল হয়ে উঠবে আর তোমরা তার সমাধান আগামী দিনেও খুব সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এবার বীজগণিতের যে প্রশ্নগুলো তার সমাধান প্রথমে করে দেবো। তো চলো 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 15 নাম্বার আছে। এতে রয়েছে বর্গ নির্ণয় করতে বলেছে। এর দাগে রয়েছে বর্গ নির্ণয় করো। কি রয়েছে না a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয়, মানে হোল স্কোয়ার সমান সমান কি হয়, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হবে সূত্র। তাহলে কি হলো না a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো আমাদের এই এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো বি এর দাগের প্রশ্ন। বি এর দাগে রয়েছে এখানে মান নির্ণয় করতে বলেছে এ বি এর মান কত। এখানে দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বি সমান কত। তো দেখো আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দেওয়া আছে 52, এর থেকে উত্তরটাকে বার করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না, দুটো সূত্র আছে। একটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু a মাইনাস বি সমান সমান 2 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এই আকারে লিখব, অর্থাৎ এই সূত্রটাকে আমরা এইভাবেই লিখলাম। এবার লিখলাম সমান সমান 52। এখন a মাইনাস বি সমান সমান কি না 2 আছে, এখানে মান বসিয়ে দেবো 2, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 52, বা এখানে লিখবো তাহলে 4 প্লাস 2ab সমান 52, বা 2ab সমান 52 থেকে 4 বিয়োগ, 52 থেকে 4 বিয়োগ করলে কত হবে না 52 বিয়োগ 4 সমান সমান 48, অর্থাৎ 2ab সমান 48। তাহলে ab সমান সমান কি হবে 48/2, অতএব ab সমান সমান 2 24 হবে 48, তাহলে এটা হবে 24। তাহলে ab এর মান হবে কত না 24। এটা হলো আমাদের এই 4 দাগের এ এবং বি এর দাগের অঙ্কের সমাধান। এবার দেখো আরও একটি রয়েছে সি এর দাগে রয়েছে একটা উৎপাদক বিশ্লেষণ করো, তারও সমাধান আমরা এখানে করছি। এখানে সি এর দাগের অঙ্কটা রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার, এটা আছে। তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এটা সি এর দাগের অঙ্ক, দাগটা হলো সি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz, এখানে 6yz আছে। তাহলে এখানে আমরা লিখবো এভাবে, এই এক্স স্কোয়ার মাইনাস, এখানে লিখবো আমরা বন্ধনীর ভিতরে লিখছি ওয়াই স্কোয়ার, মাইনাসটা বন্ধনীর বাইরে নিয়ে নিয়েছি, তাহলে এখানে হবে প্লাস 6yz, মাইনাসটা নিয়ে নিয়েছি তাহলে প্লাস হয়ে যাবে এটা 9z স্কোয়ার, সমান সমান এটা লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস, এটা কি হবে না এটা সরাসরি না লিখে একবার ভাঙলাম কি না ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার। এবার এটা হলো এ
এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা এটাকে করবো অঙ্কটা। তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস 3z, এবার হলো কি এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। এটা হবে আমাদের এই দুটি অঙ্কের সমাধান, তিনটি এ বি এবং সি, এই তিনটি অঙ্কেরই সমাধান আমরা এই 4 দাগের যে প্রশ্নগুলো ছিল যে মানে বীজগণিতের তার সমাধান করে দিলাম। এবার এই অংশটাকে পরিষ্কার করে নিয়ে বাকি প্রশ্নগুলো যে রয়েছে তোমাদের তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সকলে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে তোমাদের মতামত এবং শেয়ার করো। তো চলো 4 দাগে ডি, 4 দাগে ডি এতে কী রয়েছে, এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটিও একটি উৎপাদক বিশ্লেষণ। এখানে বলা আছে x⁴ প্লাস x² y² প্লাস y4, এটা আছে। আমরা এই দুটোর মধ্যে প্রথমে সূত্রটাকে তৈরি করব। তাহলে কি হবে না, এখানে লিখবো x² এর হোল স্কোয়ার প্লাস y² এর হোল স্কোয়ার প্লাস এটা যা আছে x² y²। এবার এই দুটোর মিলে যদি সূত্রটা করি তাহলে হবে x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস কি না 2 × x² y² প্লাস x² y² সমান সমান কী হবে এটা, তাহলে না x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস 2x² y² থেকে একটা x² y² বিয়োগ দিয়ে দেবো, তাহলে থাকবে এখানে এই x² আর y²। আমরা এখন এটাকে ডাইরেক্ট লিখছি, কী লিখবো না xy তার হোল স্কোয়ার। তাহলে এখন এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a² মাইনাস b² সমান সমান হবে কি a প্লাস b অর্থাৎ xy, আবার a মাইনাস b অর্থাৎ xy। তাহলে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy, এটা হবে আমাদের ডি এর দাগের প্রশ্নের সমাধান। এবার ই এর দাগের প্রশ্ন, ই এর দাগের প্রশ্নে রয়েছে সমাধান করতে বলা আছে। এখানে রয়েছে x/a প্লাস b সমান x/b প্লাস a, এটা আছে। তো এদের সমাধান করব আমরা। তো কীভাবে সমাধানটা করব না, এক্ষেত্রে আমরা এভাবে লিখব, এখানে এই x/a মাইনাস x/b, x পদগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে দিলাম, আর তাহলে ডান দিকে রইল কি না a আর এই b গেল অর্থাৎ মাইনাস b, বা এখানে লসাগু হবে ab, তাহলে হবে bx মাইনাস ax সমান a মাইনাস b। এবার এদের মধ্যে কমন নিয়ে নেব, কমন নিলে থাকছে কি না b মাইনাস a সমান সমান এখানে আছে কি না ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানেও b মাইনাস a, এখানেও কিন্তু আছে b মাইনাস, এখানে a মাইনাস b। তাহলে এটা একে অপরের কে কাটবো আমরা, এটাকে কাটছি এটা দিয়ে -1 দিয়ে, তাহলে কেটে যাচ্ছে। অর্থাৎ এখানে কি হলো না x সমান সমান এটা মাইনাস ab, তাহলে x সমান পাবো কত, অতএব x সমান পেলাম আমরা মাইনাস ab। এটা গেল আমাদের এই ই এর দাগের প্রশ্ন। এবার দেখো এই 4 দাগের এফ এর দাগের একটি রয়েছে প্রশ্ন, এটিও একটি সমাধান অঙ্ক। এফ এর দাগে কি বলেছে দেখো, বলেছে আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রা সংখ্যা হলো 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে নির্ণয় করো। আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, অর্থাৎ 5 টাকার সংখ্যা বা 10 টাকার সংখ্যা। আমি ধরে নিচ্ছি, ধরি 5 টাকার সংখ্যা সমান সমান x, অতএব 10 টাকার সংখ্যা সমান কত হবে, মোট সংখ্যাটা হলো 20টি, তাহলে 20 থেকে এই x বিয়োগ, তাহলে এটা 10 টাকার সংখ্যা আর এটা হলো 5 টাকার সংখ্যা। শর্তে কি লিখবো, তাহলে এখানে লিখবো 5x প্লাস এখানে আছে এই 20 মাইনাস x, তাকে গুণ হবে 10 দিয়ে, গুণ 10 সমান সমান 145 টাকা, এভাবে লিখবো। তাহলে এখানে লিখবো আমরা 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145, বা 5x থেকে 10x থেকে 5x চলে থাকে মাইনাস 5x,
তাহলে হলো -5x সমান, এটা হবে 145 মাইনাস 200, বা -5x সমান মাইনাস 5 কয় দাও 10 পাই দাও 10, 4 একে 5 কয় দাও 10 পাই দাও 10, 55, 2 দিয়ে মিলে যাচ্ছে, কেটে গেল। তাহলে অতএব x সমান 5 11 হবে 55, মানে 5 টাকার সংখ্যা হবে 11টি। অতএব 5 টাকার সংখ্যা সমান 11টি, আর 10 টাকার সংখ্যা সমান 20 বিয়োগ 11 সমান সমান হবে 9টি। তাহলে 9টি হবে 10 টাকা, আর 11টি হবে 5 টাকার নোটের সংখ্যা। তো এই হলো আমাদের এই পর্বের আরও গুরুত্বপূর্ণ তিনটি যে বীজগণিতের প্রশ্নের সমাধান, সেই প্রশ্নগুলির সমাধানও আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব, এই পর্বেই রয়েছে দ্বিস্তম্ভের যে চিত্র অঙ্কন, তা আমরা এবার তুলে ধরব। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই প্রশ্নপত্রটির সমাধান তোমাদের সমাধান পাওয়া হয়ে যাবে। তো চলো, 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার, মোট 2টি প্রশ্ন রয়েছে। এই 2টি প্রশ্নের মধ্যে আমাদের একটি প্রশ্নের সমাধান করতে বলা আছে, আমরা 2টি প্রশ্নেরই সমাধান করব। তো দেখো, এর দাগের প্রশ্ন এখানে বলেছে তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্র ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার তথ্য নিচে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো আমরা এটা এইভাবে অঙ্কন করব। এখানে লিখব খেলার নাম, খেলা। এখানে লিখব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, কত পর্যন্ত আছে? এখানে সর্বোচ্চ রয়েছে 16। তো আমরা এখানে আরও কয়েকটা কেটে নিচ্ছি ঘর, এইভাবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, এখানে 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 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা। এখন 21টা পর্যন্ত আমরা কি করেছি? এখানে রেখাঙ্কিত করে নিয়েছি। তো দেখো, এখানে তার সঙ্গে সঙ্গে আমরা এখানে সপ্তম শ্রেণীকে চিহ্নিত করছি। সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণীকে চিহ্নিতকরণ করছি আমরা এইভাবে, ধরো এভাবে। আর অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী একে চিহ্নিত করছি আমরা, ধরো এইভাবে, এইভাবে এইভাবে আমরা অষ্টম শ্রেণীকে চিহ্নিতকরণ করব। তাহলে প্রথমে রয়েছে ক্রিকেট, ক্রিকেট। তারপরে রয়েছে ফুটবল, তারপরে রয়েছে সাঁতার, তারপরে রয়েছে হকি, এরপরে আছে খোখো, এগুলো আছে। তো এখন প্রথমে রয়েছে ক্রিকেট, সপ্তম শ্রেণীতে আছে 12 জন, আর অষ্টম শ্রেণীতে আছে 14 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন সপ্তম শ্রেণীতে রয়েছে 12 জন, আর অষ্টম শ্রেণীতে আছে 14 জন, 13 14। এভাবে রেখাঙ্কিত করলাম বা স্তম্ভচিত্র। সপ্তম শ্রেণীকে আমরা এভাবে গোল্লা দেবো, এভাবে, আর অষ্টম শ্রেণীকে আমরা এভাবে ঢেউ খেলাবো, এভাবে আমরা ঢেউ খেলিয়ে দেবো। এই গেল ক্রিকেট। এবার ফুটবলে, ফুটবলে আছে 14 আর 16, ফুটবলে আছে 14, তাহলে এটা সোজাসুজি 14, আর এটা হবে 16, তাহলে 14 15 16, অর্থাৎ এখানে এটা হবে। তাহলে এখানে আবার সে একই রকম হবে, এইভাবে
স্তম্ভচিত্রগুলো তোমরা তুলে ধরবে। এই হলো ফুটবল। এবার সাঁতার, 8 আর 10, 1 2 3 4 5 6 7 8, 8 অর্থে এখান থেকে এটা, আর এটা 10, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে যাবে, তার মানে এটা হবে 10। আবার রয়েছে হকিতে 11 12, তাহলে 10 এটা হবে 11, আর 12 আছে তার চেয়ে উপরে এখানে আছে। এবার আছে খোখো, খোখোতে আছে 10 আর 8, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এটা এই সোজাসুজি এটা আছে, আর 8 আছে এই সোজাসুজি, এ আছে খোখো। তাহলে আমরা এবার এদের রেখাঙ্কিত করে নেব। এইভাবেই এদের রেখাঙ্কিত করব। এভাবে রেখাঙ্কিত করে নেব। তো এই হলো আমাদের এই স্তম্ভচিত্র, যেখানে তোমরা এদের নাম্বারিং করে দিতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এভাবে নাম্বারিং করে দিতে পারো। এখানে ছাত্র সংখ্যা লিখলাম, এখানে খেলা, বিভিন্ন খেলা, এবং এখানে আমরা দেখিয়ে দিয়েছি সপ্তম শ্রেণীকে আমরা এই গল্লা চিহ্ন দিয়ে বুঝিয়েছি, স্তম্ভচিত্রগুলো অঙ্কন করেছি, আর এভাবে ঢেউ খেলিয়ে অর্থাৎ আমরা এখানে বক্ররেখা দিয়ে তোমাদের দেখিয়েছি যে কিভাবে অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যাটা দেখানো হয়েছে। তো এই হলো আমাদের এই পর্বের 5-এর দাগের যে দ্বিস্তম্ভের তারও প্রথমটি ছবি আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় যে প্রশ্ন, অর্থাৎ বিয়ের দাগের প্রশ্ন, তার সমাধানে। বিয়ের দাগের প্রশ্ন, বিয়ের দাগের প্রশ্নে বলেছে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও শলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের আকারে প্রকাশ করো। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে, এই 5 মাসের। এবং মাটির পুতুল বলা রয়েছে 600, 550, 450, 750, 900। সোলার পুতুল বলেছে 500, 450, 600, 650 এবং 700। তো এদের আমাদের দ্বিস্তম্ভ করতে হবে। তো আগের অঙ্কটির মতোই এই অঙ্কটিও আমরা তৈরি করব। এখানে মাসের নাম লিখব, মাসের নাম, আর এখানে লিখব পুতুল সংখ্যা, পুতুল সংখ্যা, পুতুল সংখ্যা, এখানে লিখলাম পুতুল সংখ্যা। এবার এখানে আমরা 1 একক সমান সমান 50টি পুতুল, 1 একক সমান সমান হচ্ছে 50টি পুতুল, এইভাবে এটাকে আমরা রেখাঙ্কিত করব। তো দেখো এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কত পর্যন্ত আছে? 900 পর্যন্ত সর্বোচ্চ, তাহলে আরও একটা করে ঘর লাগবে। আমরা এভাবে এদের রেখাঙ্কিত করে দিলাম। এগুলো হলো আমাদের মোট 20টা আমাদের দাগ দেওয়া আছে, মানে এক একটা একক। এখন মাটির পুতুল, মাটির পুতুলকে আমরা দেখাবো কিভাবে না 3টে দাগে দিয়ে, আর শলার পুতুল দেখাবো কিভাবে না এইভাবে দুটো করে ঢেউ খেলিয়ে। তো এইভাবে আমরা এদের স্তম্ভগুলো তৈরি করব। প্রথমে আছে জানুয়ারি, তারপরে আছে ফেব্রুয়ারি,
তারপরে আছে মার্চ, তারপর আছে এপ্রিল, তারপরে আছে মে, এগুলো আছে। এখন জানুয়ারি মাসে আছে 600, তাহলে এক একটাতে 50 করে হলে 12টা দাগে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এটা হবে আমাদের 600 জানুয়ারি মাসে। এখানে আমরা 3টে করে দাগ দেবো, এভাবে এদের রেখাঙ্কিত করলাম। এটা গেল আমাদের মাটির পুতুল। আর সোলার পুতুল আছে 500, 500 মানে 10টা দাগে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখান থেকে এটা। এখানে আছে কি, এভাবে ঢেউ খেলিয়ে দেবো, এভাবে ঢেউ খেলিয়ে দেবো, এভাবে জোড়া জোড়া ঢেউ খেলিয়ে যাব। এটা হলো আমাদের সোলার পুতুল। এবার হচ্ছে ফেব্রুয়ারিতে 550 মানে 11 দাগের ঘর, অর্থাৎ এই দাগ পর্যন্ত। আর 450 মানে 9 দাগ পর্যন্ত, অর্থাৎ এই দাগ। এখানে আমরা তাহলে রেখাঙ্কিত করব কিভাবে, না এটাকে আমরা রেখাঙ্কিত করব এইভাবে, আর এখানে এটাকে এইভাবে রেখাঙ্কিত করব। এই গেল ফেব্রুয়ারি মাস। এবার মার্চে বলা আছে 450 রয়েছে মাটির পুতুল, তাহলে 450 আছে মাটির পুতুল। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই দাগ পর্যন্ত আমরা দেখাবো এদের। আর 600 রয়েছে সোলার পুতুল, অর্থাৎ 12 দাগ পর্যন্ত, এই ঘর পর্যন্ত যাবে, এইভাবে দেখাবো। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে 3টে করে দাগ দেবো, আর এটা এইভাবে জোড়া জোড়া বক্ররেখা দেবো, জোড়া জোড়া বক্ররেখা তুলে ধরবো। এই গেল মার্চ মাস। এবার এপ্রিল মাসে 750 এবং 650, 750 অর্থাৎ 12 13 14 15, এই 15 ঘর পর্যন্ত যাবে, অর্থাৎ এটা এখান পর্যন্ত আসবে, এখান পর্যন্ত আসবে। এইভাবে এটাকে রেখাঙ্কিত করব। এই হলো আমাদের এপ্রিল মাসের স্তম্ভচিত্র মাটির পুতুল। এবার সোলার পুতুল আছে 650 মানে 11 ঘর পর্যন্ত, 12 13 ঘর পর্যন্ত যাব। তাহলে এই ঘর পর্যন্ত আমরা নেব, এখানে এই অংশটা পর্যন্ত আমরা নেব, এইভাবে এইভাবে এটাকেও রেখাঙ্কিত করে দিলাম। এবার মে মাসে কি রয়েছে, না এখানে বলা আছে 900 এবং 700, অর্থাৎ 18 ঘরে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, অর্থাৎ এটা এরকম জায়গায় যাবে, এই জায়গা থেকে আসবে, এটা হবে। আর রয়েছে 700 মানে 14 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ এটা এখানে যাবে। এইভাবে জায়গার অভাবের কারণে এই অংশটা গিজিপিটি হয়ে গেল, তো এটা এইভাবে আমরা চিহ্নিতকরণ করে দেবো এটাকেও। আর এটা হবে এইভাবে, এভাবে। তো এই হলো আমাদের এই পর্বের যে দুটি স্তম্ভচিত্রের অঙ্ক ছিল তারও সমাধান আমরা বোর্ডেতে তুলে ধরলাম। বাকি রইল আমাদের এই জ্যামিতির যে 3টি প্রশ্ন রয়েছে তার সমাধান। তো সেই 3টি প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের খাতার পৃষ্ঠাতে, সেখানে আমরা তোমাদের এই জ্যামিতির যে প্রশ্নগুলো রয়েছে তা নিখুঁতভাবে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা বাড়িতে পুনরায় অঙ্কগুলো করতে পারো। তো চলো এবার আমরা চলে যাব বাকি। এবার দেখো 6 দাগের বলেছে কি, না যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এই জ্যামিতির অংশের দুটি প্রশ্ন 6 দাগের রয়েছে, দুটি প্রশ্ন করতে বলা আছে, মোট দেওয়া রয়েছে 3টি। তো প্রথমেই বলেছে কি, না একটি চতুর্ভুজের ABCD অঙ্কন করতে বলা আছে। চতুর্ভুজ ABCD অঙ্কন করো, যার AB সমান 5.2 সেমি, BC সমান 6 সেমি, CD সমান 4.4 সেমি, AD সমান 7 সেমি এবং AC সমান 10 সেমি। এই চতুর্ভুজটি আমাদের অঙ্কন করতে বলা আছে। তো প্রথমেই আমরা স্কেল দিয়ে মেপে নেব যে সমস্ত মাপগুলো বলেছে। তাহলে প্রথমেই বলেছে 5.2 সেমি, এখানে 5.2 সেমি, এটা হলো আমাদের 5.2 সেমি।
এবার আছে এখানে পয়েন্ট করব, কি বলেছে না 6 সেমি বলেছে, বিসি আছে 6 সেমি, অর্থাৎ এই হলো 6 সেমি। এবার রয়েছে সিডি আছে 4.4 সেমি, সিডি আছে 4.4 সেমি, আর রয়েছে এডি রয়েছে 7 সেমি, এডি 7 সেমি। এবার আছে এসি, এসি আছে 10 সেমি, এটা হলো এডি। এবার আমরা এখানে নাম সহ এদের পরিমাপগুলো লিখে নেব। এবি 5.2 সেমি, রয়েছে বিসি 6 সেমি, রয়েছে সিডি 4.4 সেমি, আর রয়েছে এডি 7 সেমি এবং এসি 10 সেমি। এই হলো আমাদের 4টি বাহু এবং তার সাথে সাথে এসি কর্ণ, এই মাপগুলি দেওয়া আছে। প্রথমে আমরা এখান থেকে একটা বাহু নিয়ে নেব, এইভাবে একটা আমরা এখানে একটা বাহু নিয়ে নেব। কি রয়েছে না এই হলো আমাদের একটি সরল রেখা। এখন পেন্সিল কম্পাসের মাধ্যমে আমরা এবার এই মাপগুলো কাটব। তো প্রথমেই বলেছে কি না, প্রথমেই বলেছে এবি, এবি সমান সমান আছে 5.2 সেমি। তো আমরা এই 5.2 সেমি এবি থেকে কেটে নেব, এবি অংশটা কেটে নিলাম। এখানে এই এবি হলো আমাদের 5.2 সেমি, তাহলে এটার নাম হলো এ, এটার নাম হলো বি, এটার নাম দিলাম আমরা এক্স। এবার এখানে আছে এসি, এসি আছে কর্ণ, এবার কর্ণে চলে আসবো, এসি কর্ণ, এই কর্ণ এখান থেকে আমরা বসিয়ে এখানে কাটব। এবার রয়েছে কি বিসি, বিএতে বস করিয়ে আমরা এবার সেই সি বিন্দুটাকে চিহ্নিতকরণ করব, অর্থাৎ এখানে এটা হবে আমাদের সি বিন্দু। তাহলে এখানে আমরা প্রথমে যোগ করে নেব, এই হলো আমাদের সি, এটা হবে আমাদের সি। এটা হবে সি বিন্দু। এবার সিডি, সি থেকে ডি, সি থেকে ডি অর্থাৎ এখান থেকে আমরা এদিকে কাটবো, আর এ থেকে ডি, এ থেকে ডি, তাহলে ডি বিন্দুটা আমাদের নির্দিষ্ট হয়ে গেল। এখানে সি থেকে ডি আবার একবার মাপ নিতে হচ্ছে, এই জায়গাতে আসছে, অর্থাৎ এখানে হবে এর পয়েন্ট। তাহলে যোগ করলে পাচ্ছি এভাবে, আর এটা হবে আমাদের এ বিন্দুর সঙ্গে এবার ডি এর যোগ করব। তো এই হলো এই এ বি সি ডি, এটি হলো আমাদের ওই উদ্দিষ্ট চতুর্ভুজ, যার এ বি সমান সমান আছে 5.2 সেমি, এই এসি কর্ণ সমান সমান আছে 10 সেমি, বিসি সমান সমান হয়েছে 6 সেমি, আর সিডি সমান 4.4 সেমি এবং এডি সমান 7 সেমি। তো এই গেল 6-এর দাগের 1-এর জ্যামিতির যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের কি প্রশ্ন রয়েছে দেখো, এখানে বলা আছে এবার 2-এর দাগে অর্থাৎ 6-এর 2, 6-এর 2-এতে কি বলেছে, এখানে বলা রয়েছে একটি রম্বস অঙ্কন করো যার একটি বাহু 3 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে আর তার সঙ্গে সঙ্গে একটি বাহু দেওয়া রয়েছে। আমরা এর এবার অঙ্কন করব একটা রম্বস। তো প্রথমে আমরা এই দুটো মাপ নিয়ে নিচ্ছি। প্রথম মাপটা আছে আমাদের কত না 3 সেমি, এখান থেকে এটা হলো আমাদের 3 সেমি, আর এখান থেকে এটা হলো 5 সেমি কর্ণ। এবার আমাদের একটা যে কোনো রেখা আমরা নিয়ে নিলাম,
এবার এটা হচ্ছে আসলে আমাদের কি না কর্ণ করে, একে আমরা কর্ণ ধরে নেব। তো যদি কর্ণ ধরে নিই তার মানে এই 5 সেমি কর্ণ যদি ধরি তার মানে এটা দুদিক থেকে হবে, অর্থাৎ কর্ণটা কি হয়, সামান্তরিকের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এটা যদি প্রথমে আমরা এখানে ধরে নিই এটা হলো 3 সেমি, তাহলে এটা 3 সেমি হলে বাকি অংশটা আমাদের 3 সেমি প্রথমে করে নিতে হবে। এই 5 সেমি হলে, এটা 5 সেমি হলে এটাও 5 সেমি, তাহলে 5 বাই 10 সেমি আমরা রেখাংশ থেকে কেটে নিলাম, এইভাবে কেটে নিলাম। এটা হলো যদি নাম দিই আমরা এ এক্স, তাহলে এটা হবে আমাদের বি আর এটা হলো আমাদের ও। এখন এখানে আমরা একটা লম্ব অঙ্কন করছি, এখানে যদি একটা লম্ব অঙ্কন করি অর্থাৎ 90 ডিগ্রি কোণ, কারণ আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত থাকে, তাহলে এইভাবে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। নব্বই ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল, অর্থাৎ এইভাবে এটা নিচের দিকেও যেতে পারে এভাবে। এখন 3 সেমি যে বাহুগুলোর মাপ আছে সেই বাহুর মাপ নেব। তাহলে আমাদের এই 5 সেমি থেকে যেটা আছে সেই 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ থেকে আমরা কাটব, অর্থাৎ 3 সেমি করে এর বাহুগুলো বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে 3 সেমি, আবার এদিকেও 3 সেমি, এবার এদের যোগ করে দেব। তাহলে এই হবে আমাদের রম্বস। এটা হলো আমাদের রম্বস। এর নাম দেবো আমরা কি, তাহলে এ বি আছে, এখানে দিলাম পি, এখানে দিলাম কিউ, তাহলে এ পি বি কিউ এটা হলো একটা রম্বস, যার বাহুগুলো হলো কত সেমি করে না 5 সেমি করে, বাহুগুলো হলো 3 সেমি করে, এবং কর্ণের দৈর্ঘ্য একটা আছে কি বলেছে না, এখানে বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য আছে 5 সেমি। তাহলে এটা হবে এই সমগ্র যে কর্ণটা সেটাকে আমরা কী করেছি না সমদ্বিখণ্ডিত করে নিয়েছি, অর্থাৎ এই কর্ণটা হলো 5 সেমি, তার মানে এটা হবে 2.5 সেমি, এটা হবে 2.5 সেমি, আর এখানে বাহুগুলো আছে কত করে না 3 সেমি করে, 3 সেমি করে। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় যে জ্যামিতিক প্রশ্ন তার সমাধান। এবার ঠিক একই রকমভাবে আমরা এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ একটি সামান্তরিক অঙ্কন করো, LAND অঙ্কন করতে বলেছে, যার LA সমান 6.6 সেমি এবং AN সমান 5.4 সেমি এবং কোণ LAN সমান 45 ডিগ্রি। তো চলো এবার আমরা পরের প্রশ্নটি সমাধান করি। তো এবার দেখো, তাহলে প্রথমে বলেছে সামান্তরিক LAND অঙ্কন করতে বলেছে, যার LA সমান 6.6। তো আমরা প্রথমে এই 6.6 মাপটা নেব, 6.6 এটা হলো। তারপর রয়েছে AN সমান 5.4, তাহলে 6.6 এটা হলো LA আর এটা হলো AN, এটা আছে 5.4 আর এটা হলো 6.6 সেমি। এবার 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে বলেছে, তো 45 ডিগ্রি কোণটিও আমরা অঙ্কন করে নেব। তো দেখো 45 ডিগ্রি কোণ, এখানে বসাবো। এবার চাঁদাটাকে বসিয়ে 45 ডিগ্রি কোণ এঁকে নেব। এই হলো 45 ডিগ্রি কোণ।
এটা গেল 45 ডিগ্রি কোণ। এবার আমাদের কাজ হবে প্রথমে একটা যে কোনো সরল রেখা আঁকা। তো প্রথমে একটা সরলরেখা আঁকলাম। এই সরলরেখা থেকে এটার নাম দিলাম আমরা, যেহেতু কোণটির নাম বলা আছে কি এল এ এন, তাহলে এল এ বাহুটা আমরা প্রথমে নেব। এল এ, এই এল এ, এল এ নিলাম। এল এ, এখানে আমাদের এই 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি কোণ, এ হলো 45 ডিগ্রি কোণ। ভিতর দিক থেকে আমরা 45 ডিগ্রি কোণ কেটে নিলাম। এবার এদের যোগ করে নেব। এবার 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার কাজ হবে কি না, এবার কাজ হবে আমাদের এই 45 ডিগ্রি কোণ আঁকার পর এখান থেকে এই অংশটা যেটা বের হচ্ছে সেটা কি না এল এ এন হবে। তাহলে এন সমান কত, এবার এন, তো এন কাটবো, এই হলো আমাদের এন। এবার এখান থেকেও আমরা তাহলে এটা কেটে নিয়েছি, আবার এটা এখান থেকে এদিকে যাবে, আর এল এল এ অংশটা আবার এখান থেকে কাটবো। তাহলে এটা বাইরে চলে যাচ্ছে আমাদের, এই জায়গায় চলে যাবে, মাপে আমাদের এই জায়গাতে আসবে। অর্থাৎ এটা আমাদের খাতার বাইরে চলে গেল। আমাদের আরও খানিকটা বাইরের দিকে সরিয়ে গিয়ে আমাদের ছবিটাকে জায়গাটা নিতে হতো, এই জায়গায় যাবে। এটা হবে আমাদের সামান্তরিক, এই অংশটা পাবো। এর নাম হবে তাহলে এল এ এন ডি, ডি অর্থাৎ একটি সামান্তরিক যার এই এল এ সমান সমান এন ডি এবং সমান সমান ও সমান্তরাল, আর এই এল ডি সমান সমান এন এ। তো এই ছিল আমাদের এই পর্বের এই বরপুরা হাই স্কুলের যে প্রশ্নপত্রটি তার সমাধান। তো আজকের পর্বে আমরা সম্পূর্ণ যে প্রশ্নপত্রটি তার সমাধান তুলে ধরলাম, অর্থাৎ বাকি যে 30 নম্বরের প্রশ্নের সমাধান ছিল তা আমরা আমাদের আজকের পর্বে তুলে ধরেছি। আশা করি তোমাদের এই পর্বটিও গত পর্বগুলির মতোই ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আবারও একটি নতুন